প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজয়ের গল্প। আপনারা জানেন আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আমাদের অনুষ্ঠান বিজয়ের গল্প। তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আজকে কথা বলবো একজন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ শফিকুর রহমান শহীদ ভাই, আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ। ভাই কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনার শরীর এখন কেমন? এই বয়সে তো একটু থাকবে, তারপরেও মোটামুটি ভালো। আজকে আমরা যে গল্পটা নিয়ে আসবো, আপনার সাথে আমরা গল্প করব এবং আপনার বিজয়ের স্মৃতিগুলো আমার যারা এনএনটিভির দর্শক আছে, আমার বাংলার মানুষ যারা ওই সময় যুদ্ধের সময় জন্মগ্রহণ করেনি এবং যারা ছিলেন, অনেকে যুদ্ধে যাননি বা অনেকে গিয়েছেন, তাদের এই স্মৃতিগুলো খুব নাড়া দেয়। সে কারণে আপনাদের সাথে কথা বলা। তো আপনার পুরো নামটা? আমার পুরো নাম মোহাম্মদ শফিকুর রহমান শহীদ। মানে আমরা সবাই শহীদ ভাই নামেই সবাই সবাই জানি। এই নামে চিনে, বেশিরভাগ ডাকে তাই। আচ্ছা, আপনার পিতামাতা? এটা মরহুম সাহেব আলী মিয়া, মাতা রহিমা বেগম, মরহুমা রহিমা বেগম। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান আমার ঢাকা বিক্রমপুর, এবং ফ্রম দ্য বিগিনিংই 1956 থেকে আমরা ঢাকা থাকি শহরে। বাবা চাকরি করতেন, সরকারি চাকরি। তারপর আমরা ঢাকা চলে আসি, শাহজাহানপুর ছিলাম। তারপর আমরা 1966-এ খিলগা চলে আসি। মানে সেই ছোটবেলাটাই ঢাকাতেই? হ্যাঁ, একদম শিশুকাল যেখানে আপনার সেই বিক্রমপুরে জন্ম, সেই ছোটবেলার কথা কি মনে নেই। মনে নেই? তার মানে জ্ঞান হওয়া মানেই ঢাকা। ঢাকা তো সেই সময় ঢাকা শহর আর আজকের 70-72 বছরের ঢাকা শহরের যে পরিবর্তন, এটা কেমন দেখেন আপনি? এটা সত্যি, এটা আমি একজন আই উইটনেস। যা দেখেছি, যা পরিবেশ বা এখন পূর্বের, আমি ক্লাস 1 থেকেই ঢাকায় পড়াশোনা করেছি, মতিঝিল সরকারি প্রাইমারি স্কুলে। ওইখান থেকে স্কুল সিদ্ধেশ্বরী হাই স্কুল, তারপর জগন্নাথ কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি পাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিক ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারিনি। এই বঙ্গবন্ধু হত্যার পরে আমরা আর ইউনিভার্সিটিতে যাইনি। তখন আপনাদের অনেক সমস্যা ছিল। সমস্যা ছিল মুক্তিযুদ্ধে। তো এই যে ঢাকার জীবনটা, সেই কিশোর বেলাটা, তখন তো দৌড়দৌড়ি, খেলাধুলা সবকিছু করেছেন। হ্যাঁ, আমরা 65 যে ভারত পাকিস্তান ওয়ার লেগেছিল, সেটা স্পষ্টতই মনে আছে আমাদের। যদিও তখন যেদিন পূর্ব পাকিস্তান, আমাদের কোথাও আক্রমণ হয়নি বা কোথাও কোনো ইয়ে, তারপরও আমরা জায়গায় জায়গায় ট্রেন্স করা বা প্রতিরক্ষা সমস্ত কিছু প্রস্তুতি ছিল পাকিস্তান সরকারের। তো ধীরে ধীরে এদিকে আমাদের বাঙালিদের তথা এই প্রদেশের লোকদের প্রতি অবিচার, শোষণ, এক ব্রিটিশ চলে যাওয়ার পর পাকিস্তানি উপনিবেশের মধ্যে শোষণ করা আরম্ভ। তারপরে আমাদের দিক নির্দেশনাকারী হাজার বছর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে অত্যন্ত নিপুণ এবং সাংগঠনিক কারণেই শুনি জাতিকে একত্রিত করতে পেরেছিলেন। আমাদেরকে 7ই মার্চের মাধ্যমে আহ্বান করেছিলেন। এর পূর্বে অনেক ধাপে 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 উনি একটা পর্যায়ে নিয়ে আসছেন। উনি আগে অনেক কিছু করতে পারতেন, কিন্তু উনি বুদ্ধিমত্তা এত ভালো ছিল যে উনি ইলেকশন করে জয়ী হয়ে উনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, একটা যুক্তির পর্যায়ে নিয়ে আসছেন যে ইলেকশনের জয়ী সর্বাধিক পদে ক্ষমতা পাওয়া সত্ত্বেও তাদেরকে ক্ষমতা না দেওয়ার যে প্রবণতা, এটাই জিনিসটা বিশ্ব দেখেছে এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমাদের স্বাধীনতা, আমাদের জাতির প্রাপ্য অংশটুকু যেন আমরা পাই, সেই লক্ষ্যে আমরা আহ্বানে আমরা 7ই মার্চের ভাষণে সরার রেসকোর্স ময়দানে আমার
তখনকার রেসকোর্স ময়দান, এখন সারথী উদ্যান, উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি তখন ইন্টিমেট পরীক্ষার্থী ছিলাম। আচ্ছা। এই হলো। আর ছোটবেলার তখনকার যে আমাদের মানে একটা অনেক কিছু বলা যায়। একটা কথাই বলি, আমরা ঢাকা শহরে বিশেষত যে উর্দুর এত প্রচলন ছিল যে বাংলা কথা বলা শহরে প্রায় কষ্টকর হয়ে যেত। কষ্টকর হয়ে যেত। মানে সাপোজ আমরা যদি বাসে উঠতাম, উত্তর ওঠাও, মানে সব উর্দুতে কথা বলা হতো। এবং এই আমাদের বিভিন্ন নিয়ন সাইনে উর্দু কথা ছিল, নবপুর বা ওল্ড টাউনের, এবং ওইখানে তো উর্দু কথাই বলা হতো হরহামেশা। এই অবস্থা ছিল। তা আমাদের একটা, মূলত আমি যেটা ভাবি, আমার নাম শফিকুর রহমান শহীদ রাখার পিছনে একটা যুক্তি, আমার আব্বাকে প্রতি শ্রদ্ধাবোধ করে বলছি। উনি চেতনা ওনার মধ্যে ছিল বিদায়ী 52 সালে প্রথম শহীদ হয়, তার নাম ছিল শফিকুর রহমান, কার্জন হলে। এবং সেই নামে আমাকে জন্মের পরে সেই নামকে আমাকে রেখেছেন। এবং শহীদ দিবস এই উপলক্ষে আমাকে নাম রেখেছেন শহীদ। তার মানে আপনার 21 ফেব্রুয়ারি জন্ম। হ্যাঁ, 21 ফেব্রুয়ারি। 52-এর আগে জন্ম আমার, 52-তে জন্ম। এই তো এখন আমাদের কিন্তু স্বাধীনতা সংগ্রামটায় ওটাই একটা মূল শিকড়, উৎপত্তিস্থল ওইখানেই। আমাদের তখনকার ছাত্র সমাজ যেভাবে প্রতিবাদ করেছে, তদানীন্তন পাকিস্তান গভর্নর কায়দে আজমের বক্তব্যের বিরুদ্ধে, যে উনি বললেন যে উর্দু উইল বি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন সবাই বিদ্রোহ সুরে প্রতিবাদ করলো। সেই সুরের থেকেই আস্তে আস্তে আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের এই সন্তানরা শহীদ হয়েছেন। এবং এটাই আমাদের কাছে এই তাদের ত্যাগই আমাদের এই পর্যায়ে নিয়ে আসতে সহায়তা করেছে। এবং বঙ্গবন্ধু যদি 1954 সালে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না হতেন, তাহলে হয়তো দেশ এইভাবে এত জলদি স্বাধীন হওয়ার চিন্তা করা মুশকিল ছিল। ওনার লক্ষ্য অনেক আগে থেকেই ছিল। এই লক্ষ্যে পৌঁছার জন্যই উনি যথেষ্ট কাজ করেছেন। এবং উনি জাতিকে সংগঠিত করে তার যে কৌশল, নিপুণ কৌশল, উনি এটাকে অ্যাপ্লাই করেছেন এবং সাকসেস হয়েছেন। আচ্ছা, এবার বঙ্গবন্ধুর 7 মার্চে ভাষণ শুনলেন, তারপরে উনি তো 25 মার্চে উনি অ্যারেস্ট হয়ে গেলেন, তারপরে যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আপনাদের যুদ্ধে যাওয়া কত, বা যুদ্ধের প্রস্তুতি? ধন্যবাদ, প্রশ্ন সুন্দর। আমরা 7 মার্চের ভাষণের পর ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে, তাদের নির্দেশনায় এবং তাদের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। আমিও খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে, আমাদের ডামি রাইফেল ছিল তখনকার দিনে। ডামি রাইফেল দিয়ে আমাদের আর্মির এক অবসরপ্রাপ্ত সুবিধার আমাদের বন্ধুর চাচা, সে থাকতো খিলগাঁয়ে, ওনাকে নিয়ে আমরা আমাদের প্রশিক্ষণ দিয়েছে। এবং এখানে শুধু না, বিভিন্ন জায়গায় করেছে। আমরা এখানে প্রায় 30-40 জনের ইয়াং ছেলে আমরা প্রশিক্ষণ নিয়েছি। এবং 23শে মার্চে আমরা পল্টন ময়দানে এটার মার্চ প্যারেড করেছি। মেয়েরা ছিল সামনে, আমরা ছিলাম পিছনে, সাদা প্যান্ট শার্ট পরা, আমি ছিলাম সেখানে। এই আর 7 মার্চের থেকে 25শে মার্চে যে একটা অবস্থা ছিল, 25শে মার্চের পর তো কারফিউ দেওয়া আরম্ভ করলো। আমরা তখন ইয়াং যারা ছিলাম তারা কেউ বাসা থাকতে পারতাম না। এবং আমরা বিকালবেলার দিকেই চলে যেতাম এই গ্রামের এই যে নিচু অঞ্চলে। রাত 10টা-11টা আস্তে আস্তে বাসায় আসতাম, থেকে যেতাম। আর ইয়াং মানুষ পেলে আর্মিরা ধরে নিয়ে যেত, অত্যাচার করতো। আর তাছাড়া আমরা যেহেতু প্রশিক্ষণ নিয়েছি, এবং আমাদের মধ্যেও তো বাঙালিদের মধ্যে অনেক মানে তাদের পক্ষের লোক ছিল, মানে ইসলামের দোহাই দিয়ে তারা পাকিস্তানকে রক্ষা করার জন্য তারা না বুঝেই
তাদেরকে সমর্থন করেছিল। হয়তো এবং ওরা জানায় দিত যে অমুক অমুক এরা হ্যাঁ, প্রশিক্ষণ ওরকম। নিচ্ছে এরকম। তারপরে এই যে প্রশিক্ষণ নিলেন, হুম। নেয়ার পরে আপনার কি ভারতে গেছিলেন বা? হ্যাঁ, ভারতে গেলাম যখন, আর ঠিক এখন সম্ভব না। হুম, তখন এখানকার লোকাল যে আমাদের সংগঠক ছিল মুক্তিযুদ্ধের, আমাদের সিনিয়র, মানে নেপথ্যে যারা কাজ হুম, করত, শিক্ষক বা আওয়ামী লীগ নেতা, বিশেষ করে শিক্ষকরাই ছিল। তারাই আমাদের মরহুম নুরুল আমিন স্যার, খিলগাঁও উচ্চ বিদ্যালয়, ওনার লিখিত চিঠি নিয়ে আমরা কয়েকজন ভারত চলে যাই। হুম, আগরতলা, এই কক্সবা দিয়ে আগরতলা চলে যাই। ওইখানে কংগ্রেস ভবনে অবস্থান নেই। তারপরে ওইখানে বিভিন্ন কলেজ টিলা আছে, শ্রীধর ভিলা আছে, বটতলা আছে, তো বিভিন্ন ক্যাম্পে যাই। তারপরে তখন আমাদের শহীদ আবদুল্লাহ বাকি বীর প্রতীকের সঙ্গে দেখা হয়। আমার বাড়ির পাশেই বাসা তার। হুম, সে বলল যে, তুমি কোথায় কোথায় ঘুরতেছো, তুমি আসো। সে আমাকে নিয়ে চলে যায় কলেজ টিলা। কলেজ টিলা, ওইখানে আওয়ামী লীগের মাখন ভাই, রশিদ ভাই, আজাদ ভাই বুয়েটের, এবং রব ভাই সবাই ছিল, আসম আব্দুর রব সবাই ছিল। আমিও ওইখানে কয়েকদিন ছিলাম। তা আমাকে পরবর্তীতে ওই আগরতলায় বটতলা একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে নিয়ে এসে ওইখানে আমাকে ক্যাম্পের ইনচার্জ করে দেয়। আচ্ছা, ইনচার্জ করে দিয়ে বাকি চলে আসে ঢাকা অন্য একটা কাজে। তো ইনচার্জ করে দিয়ে আমি ওইখানে আমাদের উম, ঢাকা বাংলা, এই মানে তখন আহ, ভারতে যারা আসে প্রশিক্ষণ নেওয়ার জন্য সবাই হুম, ওই ক্যাম্পে আসে প্রায়। বিশেষ করে যখন একদিন একটা লুঙ্গি পরা এক অল্প বয়সী লোক আসলো, শহীদ সিপাহী মুস্তফা হুম, বীরোত্তম, বীরশ্রেষ্ঠ, ওই যখন আসলো আমাকে বলল যে, আমি এরকম সামরিক বাহিনীতে ছিলাম পাকিস্তানে, আমি আসছি, আমি বিয়ে করে আমি আর, যখন এই ঘটনা আমি আর যাইনি, আমি ভারতে চলে আসছি। আমাকে ওয়েল অ্যান্ড গুড, আপনি আপনি আমাদের ছেলেদের প্রশিক্ষণ ক্যাম্পে নেওয়া যাওয়া পর্যন্ত এখানে প্যারেড করাবেন, হুম, প্যারেড এবং শরীর শরীর কসরত করাবেন। সেই মোতাবেক তিনি কাজ করতে আরম্ভ করলেন। সবাই প্যারেড করতেছে, আমি ইন্ডিয়া ভারতীয় কর্মকর্তাদের নিয়ে, ভারতীয় যে রিভলিউশন যারা নাকি দায়িত্ব ছিল, আমাকে মাধ্যমে বাজার ঘাট, চাল, সদাই, মানে তরি তরকারি কেনার ব্যবস্থা করে, এবং আমাদের লোকরা দিয়ে আমরা এটাকে খানার ব্যবস্থা করি, এবং সবাই এটা উপভোগ করতে থাকে। এই যে এ, এখানে প্রশিক্ষণ হলো, না, প্রশিক্ষণ, হ্যাঁ, এখানে প্রশিক্ষণ হলো তো এটা আলাদা জিনিস। হ্যাঁ, এরপরে তো আমি ওইখানে যখন বাকি আবার চলে গেল, হুম, ওই আসলো বাংলা ঢাকা থেকে ঘুরে, হুম, তখন আমাকে খুঁজতে খুঁজতে আবার বটতলা গিয়ে পেলো। তুমি কি এই ক্যাম্পেই থাকবা, তুমি আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য? আমাকে অবশ্যই। আমি 1.5 দিন সময় আমি আরেকজনকে দায়িত্ব দিয়ে আমি চলে গেলাম কলেজ টিলা। এর 2-1 দিনের মধ্যেই আমাকে স্পেশাল ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো, সিলেকশন করে পাঠিয়ে দেওয়া হলো। আর 2-1 দিন ওয়েট করলে হয়তো আমি দেরাদুন যেতে পারতাম প্লেনে। হুম, আমি বললাম না, আমি এখনই যাব। আমাকে হাফলং পাঠিয়ে দিল, ফার্স্ট বেস। আমি হুম, ওইখানে 42 দিন ট্রেনিং ছিল। ভারতীয় সামরিক বাহিনীর লোকরা আমাদের ট্রেনিং দিয়েছে। আমি 3টা গ্রুপ ছিল, একটা ছিল প্ল্যানিং, আরেকটা ছিল এমিনেশন, একটা ডেমোলিশন। মানে একটা হলো প্ল্যানিং, যে কীভাবে কাজ করতে হয়, হুম, একটা ওয়েপেন ছিল যারা ওয়েপেন চালাবে, আর একটা বোমা অস্ত্র কিংবা ওই যে বোমা টোমা, ডেমোলিশন গ্রুপ বলে এটাকে। আমি ছিলাম ওয়েপেন গ্রুপের। তো ওয়েপেন সিয়েটো, সেন্টো, এবং ভারতীয়, পাকিস্তানি, চায়না, আমেরিকান, রাশিয়ার সব অস্ত্রের অভিজ্ঞতা আমাকে দিয়েছে। ট্রেনিংয়ে দিয়েছিল। তারপর আমরা 42 দিন পরে আমার এক মেজর ইন্সট্রাক্টর আমাদেরকে গ্রুপকে নিয়ে আগরতলায় ক্যাম্পে রেখে আসে। তখন আমরা ওইখান থেকে সময় করে বেসে আমরা ঢাকা চলে আসি। ঢাকা যার যার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে দেওয়া হয়। আমি ছিলাম প্রথম কামরুল আলম খান খসরু, যে নাকি 23শে মার্চে পল্টন ময়দানে ফ্ল্যাগ উড়ানোর সময় পিস্তল দিয়ে গুলি করেছিল, ঐতিহাসিক ব্যাপার। হুম, ওর গ্রুপে ছিলাম আমি।
ঢাকা মহানগর। আর পরবর্তীতে বাকি আবার ট্রেনিংয়ের জন্য চলে যায় অন্য জায়গায়। সে ট্রেনিং করে যখন বাংলাদেশে ঢোকে তখন আমার সঙ্গে আবার দেখা হয় ট্রেনিং আমার ক্যাম্পের পাশে রূপসা। তখন বলে যে আমি তো তোমার আশা ছিলাম, তুমি আমার সঙ্গে থাকতেই হবে। তখন আমি এর পরিবর্তিতে আমি বাকি গ্রুপে চলে আসি অ্যাজ এ উপদেষ্টা হিসেবে। আর তখন রূপগঞ্জের 2-3টা অপারেশন কথা বলতে হয়, কারণ সব কথাই তো বলা সম্ভব না, অনেক সময় দরকার। কারণ গোটা সেই 9 মাসের ট্রেনিংয়ের পরে জুন মাসের দিকে আমরা ঢাকায় বাংলাদেশে প্রবেশ করি। সে ডিসেম্বর পর্যন্ত আমাদের থাকতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশনে। তার মধ্যে একটা অপারেশন রূপসা গানবোটে আক্রমণ। রূপসা বাজারের থেকে আমরা এলএমজি দিয়ে, এসএলআর দিয়ে এবং রাইফেল দিয়ে আমরা আক্রমণ করি। তারা গানবোটে পাকিস্তান আর্মিরা টহল দিচ্ছিল। আক্রমণ করার পরে তারা বেদিশা হয়ে তারা কোনোরকম পালিয়ে যায় এবং ড্যামরা ঘাটে যখন তাদেরকে উঠানো হয়, অনেকে রক্তাক্ত, অনেকে নিহত আহত অবস্থায় তাদের উঠানো হয়। প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী আমরা এর পরের দিনই জানতে পেরেছি। যাই হোক, তারপর ওরা কিন্তু এরপরে আক্রোশমূলক হিসাবে রূপসা বাজারটা পুরোপুরি জ্বালিয়ে দেয়। তখন ভাবলাম যে আমাদের এরকম আক্রমণ করা আরও বুঝে শুনে করতে হবে। হঠাৎ করে গুলি বর্ষণ করলে হয়তো আমাদের গ্রাম আরও বেশি ক্ষতি হবে। এই চিন্তা করে আমাদের পদক্ষেপ অন্যরকম নেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি যখন ঢাকা চলে আসি তখন কয়েকটা অপারেশন হয়। এর মধ্যে একটা অপারেশন হলো নভেম্বর মাসেই। তখন আমি FF সেক্টর 2 কমান্ডার মেজর হায়দার আন্ডারে উনি আমার কমান্ডারকে বললেন যে ঢাকা ভার্সিটিতে ছাত্র উপস্থিতি একটু বেড়ে গেছে, অতএব এটাকে কমান্ডারের ব্যবস্থা করতে হবে, জিরো পর্যায়ে নিয়ে আসতে হবে। এটা একটা গেরিলা টেকনিক্স, একটা আক্রমণ, একটা ধামাকা সৃষ্টি করা, আতঙ্ক। তখন বাকি এই কাজে কেউ মানে উৎসাহ না বলে আমাকেই বললো যে তোমাকে এটা করতে হবে। তারপর অগাধ বিশ্বাস ছিল, কারণ শুধু আক্রমণ শুধু নিজেকে সেভ করারও একটা থাকতে হয়, ট্রেনিং থাকতে হয়। তা আমি সেই রাজি হয়ে গেলাম। রাজি হয়ে পরে আমি খুঁজে বের করলাম ঢাকা ভার্সিটিতে কে পড়ে, কারণ আমি তখন ঢাকা ভার্সিটির ছাত্র না। অতএব আমি একটা অপরিচিত লোক হলে অনেকে অনেকভাবে দেখবে। এই জন্য আমার বন্ধুবান্ধব 3জন ঢাকা ভার্সিটির ছাত্র, একটা মোহাম্মদ আলী মন্টু মারা গেছে, খায়রুল কবির মারা গেছে, আরেকজন হলো আদর রহমান মিন্টু, তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদেরকে আমি গ্রেনেড প্রশিক্ষণ দিলাম কীভাবে থ্রো করতে হয়, এটার কতটুকু তার লঞ্জিভিটি, কতটুকু তার কিলিং জোন, কতটুকু সেফটি থাকতে হয়, সেফটি কি, এবং সমস্ত কিছু ধারণা দিয়ে তাদেরকে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22শে নভেম্বর মনে হয়, এটা ফিলোসফি ডিপার্টমেন্টে আমি এটাই বলে দিয়েছি যে এভাবে এটাকে থ্রো করতে হবে বা গড়াই দিতে হবে, এই জন্য কারো ক্ষতি না হয়। আমরা চাই না কারো ক্ষতি হোক, আতঙ্ক সৃষ্টি করার জন্য। যে মুক্তিযোদ্ধারা ঢাকা ভার্সিটিতে সেটাই ঠিকই যে কথা সে কাজ, এবং এক পার্ট সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। এতে এর অধীনেই রাতে বিবিসির থেকে, আকাশবাণীর থেকে, ভয়েস অফ আমেরিকা থেকে, এই স্বাধীন বাংলা বেতন কেন্দ্র থেকে মানে অবরত এই নিউজটাকে বলতেছিল, কারণ একটা বিরাট ঢাকা ইউনিভার্সিটির ব্যাপার। এরপরে উপস্থিত মানে প্রায় জিরোতে চলে আসছিল ঢাকা ভার্সিটি। এই আমার একটা জীবনের সাকসেস অপারেশন, এটা আমার নেতৃত্বে হয়েছিল। এটাও একটা ইতিহাস। এবং এই গল্পটা বা এই যে
ইতিহাসটা অনেক মানুষই জানে না। অনেকে জানে না। তো সেটাও বন্ধুরা এটা কিন্তু একটা বড় বিষয়। ঢাকা শহরে যেখানে আর্মি, পাক আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সব দখলে তারা ছিল। সেখানে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অপারেশন করা এই এর জন্য আমরা শহীদ ভাইকে স্যালুট জানাই যে ওই সময় এই কাজটা যে আপনি করেছিলেন এই বুদ্ধিমত্তার নিয়ে। আর তারপরে শেষের দিকে যুদ্ধ কোথায় হলো? তারপর যুদ্ধ 3ই ডিসেম্বর 2রা ডিসেম্বর রাতে অ্যালাইড ফোর্স মিত্র বাহিনী এয়ার রেড করা হয়। এতে আমরা তখন ক্যাম্পে ছিলাম, ওই রূপগঞ্জ থানা একদম পাশাপাশি বর্ডার, কায়েতপাড়া পাশে নগরপাড়া গ্রামে। তো ওখান থেকে ঢাকার সমস্ত কিছুই দেখা যায়, গোলাগুলি, এয়ার রেড হচ্ছে, কি ভোর রাত্রে থেকে এয়ার রেড হচ্ছে, আমরা পুরো আকাশ আলো হয়ে যায় তখন, এই প্লেন থেকে বোম্বিং হচ্ছে, এই সমস্ত হচ্ছে। তখন আমাদের আমি ওদিন এর আগের দিন ছিলাম 2 তারিখে ঢাকা, তা আমি 3 তারিখে সকালবেলায় চলে যাই ক্যাম্পে। ক্যাম্পে চলে যাওয়ার পরে আমার কমান্ডার বাকি বলতেছে যে শহীদ আর সময় নেই, চলো এখনই চলে যাব। কেন? আমরা সব ঢাকা উঠবো, তুমি রাত্রে ওরা সব অস্ত্রপাতি নিয়ে মেরা দিয়ে আসবে, আমরা সব ঢাকা চলে যাব। ঢাকা এখন আর সময় নেই, আমাদের খবর আসছে, আর দেরি হবে না, দেশ স্বাধীন হয়ে যাবে। এটা 2 তারিখ দুপুরবেলা আমাকে সে বলতেছে। আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি তখন তো হেঁটে যেতে হয়েছে, আমার খুব টায়ার্ড। আমি ওই খেলার এখানে শরীরকে হেলান দিয়ে বললাম যে দোস্ত আমার যাওয়া সম্ভব না, আমি যেতে পারবো না, আমি খুব টায়ার্ড। না তাহলে চলে যেমনি বলতে হলো। তখন বাবুল নামে এক ছেলে বলে ঠিক আছে আমি যাব। তখন বাকি আমার ঠিক আছে তুমি থাকো, তাহলে তুমি ওদেরকে নিয়ে আসো। রাত্রে সন্ধ্যা 8টার দিকে, তখন প্রচুর শীত, কি শীত ছিল, ডিসেম্বর মাস। 3 তারিখ রাত্রে আসলাম সবাইকে নিয়ে, অস্ত্রপাতি নিয়ে। 9টা 10টা 11টা 12টা কোনো খবর নেই। তখন আমরা সবাই চলে গেলাম, আবার রিটার্ন করলাম। রিটার্ন করার পরে এই ক্যাম্পে ছিলাম, ঘুমাচ্ছি। সকালবেলা হঠাৎ করে আসলো এক আমাদের গ্রুপেরই ইসমাইল নাম, ছোট ইসমাইল। ও দৌড়ে আসার পর দেখি দৌড়ে আসতেছে, কেন কী ব্যাপার? আমাদের এখানে আসার পর আমার কোলে এটা রেখে ঢুলে পড়লো আর কি, মানে কথা বলতে পারতেছে না। কী ব্যাপার? তো বললো যে এরকম গতকাল রাত্রে আমাদের বাকি ভাই বাবুলরে পাকিস্তান আর্মি নিয়ে গিয়ে তাদেরকে মানে নির্যাতন করে হত্যা করেছে, এই কথা বললো। তো বাকি ভাই আর নাই, ও করে বললো বাকি ভাই আর নাই, বাবুল ভাইয়ের নাই। এই কথা বলার পর সবাই স্তব্ধ হয়ে গেলাম। স্বাধীনতার উষালগ্নে এই একটা জিনিস, আমাদের কমান্ডার মারা গেল, আমাদের গ্রুপের সবারই মন খারাপ। তো যাই হোক, তখন এই সুযোগে বাকি গ্রুপে আরও যারা ছিল তারা বুদ্ধি করলো, যেহেতু বাকি আমার প্রতি অনেক কিছু নির্ভরশীল ছিল এবং আমাকে দিয়ে বড় বড় অপারেশনগুলো করার নেতৃত্ব দিত। মেডিকেলে তাহলে বাকি ভাইয়ের লাশটা ওখানে সুন্দরভাবে হলো, সমাধিত হলো। হ্যাঁ, বাকি লাশটা সামরিক কাজে তাকে সসম্মানে দাফন করা হলো। আমরা যখন দাফনের পর্যায়ে ছিলাম তখন পাকিস্তানি কয়েকটা কনভয় আজিমপুরের গেটে এসে দাঁড়ায় এবং তারা লক্ষ্য করতেছিল। আমি দেখলাম যে কয়েকজন আর্মি সৈনিক সহ জিপগুলি থামলো। থামার পর আমরা ওকে বললাম যে আপনারা বাকি কাজ সারেন, আমরা আর থাকা নিরাপদ নয়, আমরা আজিমপুরের পশ্চিম দিকে ওয়াল টপকে নিউ পল্টন লেন দিয়ে আমরা নিরাপদ জায়গায় চলে যাই। পালিয়ে গেলেন। হ্যাঁ, মানে এই এই যে শহীদ বাকি ভাইয়ের লাশটাও সুন্দরভাবে সমাধিত করা হলো, এটাও একটা ইতিহাস এবং সেটার সাথে আপনি
অংশগ্রহণ করতে পেরেও তো নিজেকে ধন্য মনে করেন। অবশ্যই। বড় ভাই, আপনার শেষ যে যুদ্ধটা স্মরণীয় যুদ্ধ? হ্যাঁ, এটা স্মরণীয় যুদ্ধ, যেটা নাকি আমার ট্রেনিং সেন্টারে আমি একজন উইপেন এক্সপার্ট হিসেবে ছিলাম। আমাকে স্নাইপার উপাধিও দেওয়া হয়েছিল, এবং ওই ক্যান্টনমেন্টে আমার রেজাল্ট এত ভালো ছিল যে ইতিপূর্বে কেউ হয়নি, এবং তারা ভাবছিল আমি হয়তো আর্মিতে আছি বা এয়ারফোর্সে আছি, এরকম ধারণা করেছিল তারা। তো যাই হোক, সে অনেক কথা আরও। তো আমার যখন হঠাৎ 11 তারিখ সকালবেলা পাকিস্তান বাহিনী আমাদের ত্রিমোহিনীতে অবস্থান নেয়, বেনাদিয়া থেকে ত্রিমোহিনীতে অবস্থান নেয়, আমরা খবর আসলে আমরা তখন তাড়াহুড়া করেই যার যার অস্ত্র নিয়ে আমরা ওই ত্রিমোহিনীর উল্টা দিকে অবস্থান গ্রহণ করি, অবস্থান নেই খালের এপার ওপার। তারা হলো দক্ষিণ দিকে, আমরা উত্তর দিকে। তো উত্তর দিকে তখন জমি জমা ছিল এবং অল্প পরিসরে বাড়ি ঘর ছিল, কারণ তখন এটাকে চর অঞ্চলে বলা হতো। তো চর অঞ্চলে ছোট ছোট দু একটা বাড়ি ছিল। আমরা নতুন টিনের ঘর, গোয়াল গরু, এই গামলা ঠামলাকে আর করে অবস্থান নিই। অবস্থান নেওয়ার পরে আমি আমি চুপ করে দেখি যে খাকি পোশাক এইখান থেকে ওখানে যায়, লড়াচড়া করতে দেখি। খাকি পোশাকটা আমার জন্য খুব ভালো হয়েছে। আমি স্থিরভাবে সিঙ্গেল শ্যুট করে না হলো সেদিন আমার আমার অটোমেটিক যে ছিল, এসএলআর ছিল, আবার এলএমজিও ছিল, এটা একটা দিয়ে আমি করেছি। সেটা সিঙ্গেল শ্যুটে না হলেও 10 পাক বাহিনী সেদিন নিহত হয়েছে, এবং আরও অনেকে নিহত হয়েছে অনেকে গুলিতে। আমাদের যে আমাকে ম্যাগাজিন দিত, সে উল্লাস করে যখন লাভ দিয়ে শহীদ ভাই পড়ে গেছে, তখনই সে ব্রাশ গুলি খায়, গুলিবিদ্ধ হয়। কারণ সে তো আর ভালো ট্রেনিং প্রাপ্ত ছিল না, লোকালি আমাদের সঙ্গে সহায়তা করতো, মানে সে এই বিজয়ের উল্লাস করতে সেও ব্রাশ পায়। এবং তাদের লক্ষ্য ছিল আমার এখান থেকেই খুব ইফেক্টিভ গুলি আসতেছে, এবং তাদেরকে মানে টার্গেট, খুব সূক্ষ্ম টার্গেট আমাদের এখান থেকে হচ্ছে, এবং তাদের মার্কে ছিল এটা। আমি যে টিনের ঘরে ছিলাম, টিনের ঘরটা পাকিস্তান আর্মির ব্রাশ ফায়ারে একদম চালনের মতো হয়ে গিয়েছিল। এগুলি এখন স্মৃতি। আচ্ছা, ওইটার আপনার রেজাল্টটা কি ছিল? রেজাল্টটা কি ছিল, দশাধিক মারা যাওয়ার পরে বিকাল 4টার দিকে, 3:30 পরে 4টার দিকে, শীতের দিন, আলো কমে যায়, আস্তে আস্তে রাত হয়ে যাবে, সেই ভয়ে তারা ওই যুদ্ধক্ষেত্র উইথড্র করে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যারা নাকি খুবই আহত ছিল তাদেরকে তারা নেয়নি, তাদেরকে রাস্তায় ফেলে যায়। তখন গ্রামবাসী পিটিয়ে তাদের হত্যা করে নদীতে ফেলে দেয়। নদীর পানি লাল, হ্যাঁ, নদী ফেলে দেয়। এবং 16ই ডিসেম্বর 17ই ডিসেম্বর পর্যন্ত, এরপরেও সেই লাশ সে বালু নদীতে ভাসতে দেখেছে অনেকে, আমরাও দেখেছি। সেই লাশের কথা মনে পড়ে একটা, 25শে মার্চ রাত্রে যে ঢাকায় অতর্কিত আক্রমণ করে যে লাশগুলো ভাসতে ছিল, তার আমার একটা অনুভূতি হচ্ছিল যে আমি পেরেছি আজকে 25শে মার্চের কালো রাত্রে যে পাকিস্তান বাহিনী অতর্কিত হামলায় হাজার হাজার লাশ বুড়িগঙ্গা নদীতে ভাসছিল। আমি 4-5 দিন পরে যখন আমি গ্রামে যাই, আমার বাড়ি ঢাকা বিক্রমপুর, লঞ্চ ঘাটে দেখি ফতুল্লার আশেপাশে নদীতে এবং নদীর পাড়ে কুকুর লাশ টেনে খাচ্ছে, নদীতে লাশ ভাসছে, কাক শকুন লাশ খাচ্ছে এবং লাশ ভেসে যাচ্ছে। এবং সেই দৃশ্যটা মনে পড়লো আমার, যে আমরা পেরেছি, কিছুটা হলে আমরা প্রতিশোধ দিতে পেরেছি, তাদেরকে
এই লাশ ভাষা বালুনয়িত ভাষা পাকিস্তান আর্মিদের লাশ ভাষা দেখে সেদিন আমার একটু সেই 25শে মার্চের আঘাত করার একটু কিছুটা ব্যথা কমলো, ব্যথা আমি কমে কমাতে লাঘব পেরেছিলেন। হয়েছিল। এই যে দেশ স্বাধীন হলো, তারপরে আবার দেশ গোছানোর কাজে আপনি আছেন, এবং আপনি এখন মুক্তিযোদ্ধাদের নিয়েও তো কাজ করছেন। তাদের সেবামূলক কাজ করি এবং তাদেরকে ঢাকা জেলা প্রশাসক পক্ষে আমি মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি হিসেবে কাজ করি, তাদের প্রতিনিধি হিসেবে কাজ করি। তো ওই সময় তো আপনারা কখনো ভাবেননি যে যুদ্ধে যাচ্ছি, এক সময় ভাতা পাবো, টাকা পাবো। তো অবশ্যই। এখন তো আপনাদের যে একটা সম্মানী সরকার দিচ্ছে, সেটার ক্ষেত্রে আপনার কতটুকু হ্যাপি? আমরা অ্যাকচুয়ালি কেউ সেদিন ভাবে নাই যে কিছু বিনিময়ে আমরা যুদ্ধে যাব, এটা যে জীবন দেওয়ার ব্যাপার ছিল, টোটালি একটা ত্যাগ, যে নাকি যে যাবে সে ফেরত আসার কোনো প্রশ্নই ছিল না। আমাদের সাথী ট্রেনিং সেন্টারে থেকে অনেকে মারা গেছে, অনেকে বর্ডার পার হতে গিয়ে 19 জনের জায়গায় 15 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আমার বন্ধুরাই, যাতে আর 3 জন তাদেরকে ক্যাম্পে রেখে গাদার মতো খেটেছে, অত্যাচার করছে, ব্যভিচার করেছে এবং তাদেরকে পরে দৌড় দাও গুলি করছে, কেউ হয়তো আছে, কেউ মরার ভান করেছিল, তারা 2-1 জন বেঁচে আছে। এরকম অনেক ইতিহাস জানা আছে। চুকনগরের ঘটনা যেমন আমরা জানি, 10,000 লোককে নদীর পাড়ে নিয়ে তারা হত্যা করেছে, একটা বাচ্চা শুধু বেঁচে ছিল, মার বুকে ছিল। সে বাচ্চা সেদিন কয়েকদিন আগেও আসছিল, তার 52 বছর বয়স, এবং ওই মার সিঁদুর শাখা দেখে বলছিল এটা হিন্দু ঘরের মেয়ে, তাকে আবার হিন্দু করে ছেলের কাছে বিয়ে দেয়, পালন করেছিল এক মুসলমান। এই সেই মুক্তিযুদ্ধ থেকে অনেক কিছু শিক্ষার আছে, জানা আছে। মানবতা সবচেয়ে বড় জিনিস ছিল আমাদের, মানবতাই হলে আমাদের, কারণ তারা তো ধর্মের দোহাই দিয়ে তারা জিততে পারেনি। পাকিস্তান আর্মি বা জামাত যারা তাদের পক্ষে ছিল, ধর্ম চলে যাবে, ইসলাম নাই, চলে গেলে এই সমস্ত দোহাই দিয়েছে। কই, আমরা তো ঠিকই কামিয়াব হয়েছি, আমরা মানবতার জন্য কাজ করেছি। আমাদের সেদিন যদি ভারত আমাদের সহায়তা না করতো বা রাশিয়া যদি ভেটো না দিত, আমাদের মুক্তিযুদ্ধ হয়তো আরো বিলম্ব হয়তো না, না হলে হয়তো আমাদের পরিবারকে হত্যা করা হতো এবং আমাদের ঠিকানাও থাকতো না। আজকে আমরা দেশ এনেছি, পৃথিবীর বুকে একটা জাতি প্রতিষ্ঠিত হয়েছে। বাঙালি জাতিকে ব্রিটিশরা অনেক আগে ভাগ করেছিল, পাঞ্জাবকেও ভাগ করেছিল, আমরা আমাদেরকে নিঃশেষ করার জন্য ভাগ করেছিল, এটা একটা নীতি ছিল। সেটা পারেনি। আমরা বাঙালি জাতি পৃথিবীর বুকে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আর এখন বাঙালির নতুন প্রজন্ম, তাদের অনেক কাজ, আমরা হয়তো সেদিন সশস্ত্র যোদ্ধা ছিলাম লক্ষাধিক, কিন্তু আমাদের সহায়তা করেছে গোটা জনগণ, দেশের 7 কোটি মানুষ। কিছু অংশ তাদের পক্ষে ছিল, এটা অনস্বীকার্য। কিছু অংশ অবশ্যই ছিল তাদের পক্ষে, কিন্তু 7 কোটি মানুষের বেশিরভাগ আমাদের পক্ষে ছিল, যার জন্য আমরা স্বাধীন হতে পেরেছি। আর পৃথিবীর বুকে আমরা এখনো দাঁড়িয়ে আছি। নতুন। আচ্ছা ভাই, আপনার এই এত ত্যাগ তিতিক্ষার পরে জীবনের একটা সুন্দর পরিসমাপ্তি মানুষের তো আছেই। তো একটা জিনিস হলো, আমরা যুদ্ধ করলাম, যুদ্ধে গেলাম, এখানে আমরা একটু জানার দরকার ছিল আমার দর্শকদের, যখন যুদ্ধে গেলেন তখন বাবা মার কি অনুমতি ছিল? ও, সুন্দর প্রশ্ন। এটা আমি কেন, অনেকেই বলে যায়নি, কদাচিৎ বলে গেছে। আমাকে দিয়েছিল, আশায় ছিলাম কখন আমাকে রেশন তোলার টাকা দিবে। আমাকে 30 টাকা না দিল রেশন তোলার জন্য, চাউল, গম, তেল, চিনি এই সমস্তর জন্য 30 টাকা। ওই 30 টাকা আমার সম্বল ছিল, ওই নিয়ে আমি বানসারামপুর দিয়ে কসবা দিয়ে আমরা চলে গেছি। কিন্তু বাড়ি এই রেশন না তুললে কি খাবে, ওইটার কোনো হিসাব ছিল না। হয়তো একটা ব্যবস্থা হবে, কিন্তু তার চেয়ে বড় জিনিস তার ছেলে বাসায় নেয়, এবং দেখছি তারা খুব চিন্তায় ছিল। স্বাভাবিক।
এবং আমি মাঝখানে আসছিলাম, দেখা করে গেছি যদিও, তো খুব একটা থাকিনি, কারণ আমার আশেপাশে আমার বিপক্ষে লোক ছিল অনেক। আজকে আপনি একজন মুক্তিযোদ্ধা, একজন কমান্ডার হিসাবে যখন রাস্তাঘাটে চলেন, তখন আপনার পরিবার বা পরিজনরা আপনাকে কেমন মন্তব্য করে বা কেমন ভাবে তারা? না, মুক্তিযুদ্ধ তো আমার একটা গৌরব জিনিস, কিন্তু সর্বপ্রথম আমি একটা মানুষ। মানুষের যতগুলি গুণ থাকা দরকার, মানুষের চারিত্রিকভাবে যেটা যা দরকার, মানুষের জন্যই। আমি আজ আছি, কাল নাই। আমি যদি কারোর জন্য কিছু করতে পারি, যেটা নাকি আমার উদ্দেশ্য ছিল ৭১-এ, আমরা হয়তো করেছি, এখনও চেষ্টা করি মানুষকে উপকার করার জন্য। এবং নতুন প্রজন্ম যারা আসবে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই দেশের মানুষকে ভালোবাসলে যারা খারাপ থাকো তারা খারাপ হয়ে যাবে, কিন্তু প্রতিদান তুমি ভালোবাসা পাবেই। অবশ্যই। এটাই হলো নিয়ম। অবশ্যই মানুষকে ভালোবাসবেন এবং মানুষকে ভালোবাসাই হলো মানুষের কাজ। কারণ মানুষ মানুষেরই জন্য। আপনার স্ত্রী, সন্তান তাদের যদি পরিচয় এবং তারা কে কি করছে, কি অবস্থায় আছে? আমার স্ত্রী বর্তমানে গৃহিণী। পূর্বে উনি চাকরিজীবী ছিলেন, জনতা ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন, এখন অবসরপ্রাপ্ত একজন। আর আমার ৩ ছেলে মেয়ে, ১ মেয়ে ২ ছেলে। আল্লাহর রহমতে সবাই ভালো আছে। সবাই ২ জন চাকরিজীবী ছেলে আর ১ জন মেয়ে গৃহিণী। ও, আপনার এখন যে বয়স, সেই বয়সে তো মোটামুটি সুস্থ আছেন বা ফিট আছেন। না, এই বয়সে তো মোটামুটি আগের তুলনায় এখন একটা কথা বলতে হয়, আগে তো পাকিস্তান আমলে ৪৪ ছিল আমাদের গড় আয়ু, এখন তো ৭২ না ৭৩ হয়েছে গড় আয়ু। গড় আয়ু এখনো ক্রস করিনি আমি, তো ওই অবস্থায় আছে। তা আল্লাহ ভরসা। তবে সবার চেষ্টা থাকা উচিত সুস্থ থাকার জন্য। চেষ্টা বিফলে যায় না, এটা জানি। অবশ্যই আমাদের আর মরতে তো হবেই, একজন সবাইকে মরতে হবে। আপনার কাছ থেকে জীবনের অনেক স্মৃতি শুনলাম, আমাদের বিজয়ের গল্প। আপনাকে আমরা আবারও স্যালুট জানাই যে আপনি দেশের জন্য, দেশের মানুষের জন্য সারা জীবন কাজ করেছেন এবং করে যাচ্ছেন, এবং এখন কিছু মুক্তিযোদ্ধাদেরও সহযোগিতা আপনি করছেন বিভিন্ন বিষয় নিয়ে। তার জন্য আমাদের এই জীবনের গল্প এবং এনএনটিভির পক্ষ থেকে আপনাকে স্যালুট। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি দীর্ঘদিন আমাদের মাঝে থাকবেন। আর আমার এনএনটিভির পক্ষ থেকে সামান্য একটা উপহার, একটা চাবির রিং। যেহেতু আপনারা দেশটাকে এনে দিয়েছেন, দেশের চাবি ছিলেন আপনারা, সেই চাবির সাথে এই রিংটা। ধন্যবাদ। আর আরেকটা ছোট্ট উপহার আছে আমার এনএনটিভির পক্ষ থেকে, একটা ঘড়ি। আচ্ছা, যেহেতু সময়ের কাজ সময় করেছিলেন, ওই সময় যুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে এত সুন্দর আমরা দেশটা পেতাম না। অনেক ভালো থাকবেন। যদি আমার নতুন প্রজন্মদের কিছু বলেন আপনি। নতুন প্রজন্মের এই একটা কথা যে আমরা তখন ইয়াং ছিলাম সবাই, কেউ বিশুদ্ধ, কেউ বিষের নিচে। আমাদের তারুণ্যের ছোঁয়া ছিল দেশপ্রেম। দেশপ্রেমে আমরা একটা জাতি, একটা পতাকা এনেছি, পৃথিবীর বুকে একটা খণ্ড আনেছি, স্বাধীনতা বহু। আর এখনকার প্রজন্মের কাছে একটা অনুরোধ থাকবে, তারা যেন দেশকে গড়ে তোলার জন্য, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া, সেই লক্ষ্যে তারা যেন সোনার ছেলে হয়, মানুষকে যেন ভালোবাসে, সততার মধ্যে থাকে, তাহলে দেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, দৃঢ় বিশ্বাস। আপনার এই বিশ্বাস আমরাও বিশ্বাস করি, এবং বড় ভাইয়ের রেশ ধরে আমি বলতে চাই, আপনারা যারা নতুন প্রজন্ম, আপনারা সবাই সৎ থাকুন, সৎ থাকুন এবং সৎ থাকুন। একমাত্র সৎ এবং সত্যতার কারণেই সাহসিকতা, মানসিকতা অনেক বাড়ে। আমার বড় ভাইরা যেমন একটা দেশ এনে দিয়েছে, সেই স্বাধীন দেশকে গড়ার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবাই। আপনারা সবাই ভালো থাকবেন, এবং বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সম্পদ যারা আছেন, এই বীর মুক্তিযোদ্ধাদের আমরা সবাই সবসময় সম্মান করব। তাদের প্রতি আমাদের আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান বিজয়ের গল্প। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।